যারা এতদিন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী ছিলেন তারাই এখন রং পাল্টে সমন্বয়ক সেজেছেন। কৌশলে বাগিয়ে নিয়েছেন বৈষম্য বিরোধীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা কমিটিগুলোর শীর্ষ পদ। তুমি কি আমাকে কি তাৎপর্যপূর্ণ কথা, কি মানে মহিমান্বিত কথা, এরকম কথা আমরা কজন শুনেছি কার মুখে? ওইটা করার জন্য যেটা তুমি আমাকে লিখেছো। জাতীয় নাগরিক পার্টি যে ডক্টর ইউনূসের যে সংগঠন, রাজনৈতিক দল, তার যে যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট টকশো বিশ্লেষক এই সরোয়ার তুষার তাদের দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে। নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয় তাহলে তার কাছে দেশ কেমনে নিরাপদ? টকশোতে যে বড় বড় কথা বলে, আমাদের কোনো কিছু একদম রূপকথার গল্প সাজায় সেই গল্পগুলো বলে আর নিজেরা রাতে অনৈতিক কাজ করে। আমার কাছে দুঃখ লাগে মিটিংটার মাধ্যমে এনসিপি এতিম হয়ে গেল। আওয়ামী লীগের টার্গেট ছিল এই নাহিদ এবং হাসনাত, এরা তখন ছাত্রলীগ করে। 3.5 কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে, খাবার দিয়েছে হোটেলে। নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া, জোর করে নির্বাচনের বাইরে রাখা, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি দাবিতে আজও সচিবালয়ে আন্দোলন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। নারী শক্তি, নারী সাহস, এই নারীরা যখন প্রতিবাদী হয় তখন যে কোনো জয় নিশ্চিত। আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো, বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোন যোগ্য একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে। সংস্কার করবে কি দিয়া? ওরা তো সংস্কারের সহ বুঝে না। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি, বলো। এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন, এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি। বাস শেষ। মানে এখন আচ্ছা এখন যে এটা আমার নামে চড় হতেছে, আমি জানি না, আমি জানি না ভাই। আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো, আমাকে ফয়সাল ফোন দিচ্ছে, তো আমি ফোনে ঘুম ভাঙছে এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম। নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয় তাহলে তার কাছে দেশ কেমনে নিরাপদ? দেখা করবা? ওইটা করার জন্য। কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। আমরা যে ব্যবস্থাপনা দেখতেছি, মানে বুর্জুয়া রাজনৈতিক স্ট্রাকচার, মানুষকে অস্থির করে দিল, কোথাও কোনো শান্তি থাকবে না। এই সমস্ত বিষয়ে, নারীদের বিষয়ে ওনাদের আসলে পদক্ষেপ কি? আমরা রাজনীতিবিদ তো দূরের কথা, আমরা তো মানুষের কাতারেই পড়ি না, আমরা তো অমানুষ। সরোয়ার তুষার তাদের দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং সেটা আমরা প্রকাশ করিনি। আমাদের প্রকাশ করলে তো আপনারা বলবেন আমরা মিথ্যা কথা বলি, কিন্তু যখন আপনাদের লাল বিপ্লবী কোনো সাংবাদিক এ ধরনের তথ্য প্রচার করবে, প্রকাশ করবে, তখন তো আপনারা আমাদেরকে কোনো অভিযোগ করতে পারবেন না। তো লাল বিপ্লবী সাংবাদিক নির্ঝর, জাওয়াত নির্ঝর, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, এটা মোটামুটি আজকে সারাদিনের হট টপিক। তো কল রেকর্ডটা আসলে পুরোপুরি শোনার মতো রুচি আমার হয় নাই, তারপরেও আমি একটু শুনেছি, কিন্তু শোনার পর মনে হয়েছে আসলে মানুষের মস্তিষ্ক বিকৃত হইতে পারে, তার মানে এতটুকু বিকৃত। চলেন সেই ভিডিও দেখে নেওয়া যাক। তাসনুভা জাবিনকে তিনি কিভাবে বলেছেন, তুমি কি আমাকে রাতে দেবে? তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। তুমি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। নেত্রীকে কুপ্রস্তাব, এনসিপি নেতা তুষারের অডিও ফাঁস করলেন নির্ঝর। সেখানেই বলা হচ্ছে যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর। ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস করেছেন তিনি। অডিওটি 47 মিনিটের, তবে 3 মিনিট 50 সেকেন্ডের অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। জাওয়াত নির্ঝর তার ফেসবুকে অডিও ফাঁস করে লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে, গভীর রাতে মেয়েদের ছবি চাই। ওই নারীর সঙ্গে তার 47 মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হলো। গোটা অডিও নিচের লিঙ্কে রয়েছে। পরবর্তী সময় এক পোস্টে নির্ঝর সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব বলেছে, আমি ভুল করে, যুগ্ম আহ্বায়ক তিনি। সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কার করা হোক। জাতীয় নাগরিক পার্টি পার্টিতে আদৌ নারীরা নিরাপদ কিনা সেই প্রশ্নও সেখানে তোলা হয়েছে।
এই স্ক্রিনশট যখন এই অডিও যখন ভাইরাল হয়েছে তখন আমরা দেখলাম যে আরও একটি অডিও, এই অডিও ভাইরাল হওয়ার পরে আরও একটি অডিও প্রকাশিত হয়েছে। সেই অডিওতে শোনা যাচ্ছে যে নেত্রীর অডিও, যে নেত্রীর সঙ্গে তিনি ওই কথা বলেছিলেন এবং যে নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন সেই নেত্রীর নাম এবং ছবি প্রকাশ করা হয়নি। ছবির উপরে টেপ মেরে দেওয়া হয়েছে যেন নারী যেহেতু তার পরিচয়টা গোপন থাকে। কিন্তু ওই নারীকে আবার তিনি সরোয়ার তুষার ফোন দিলেন এবং ফোন দিয়ে সেখানে তাকে বলতে শোনা গেল যে এটা আপনি কি করলেন। ওই নেত্রী অস্বীকার করেছেন যে না আমি এটা করিনি, তুমি বিশ্বাস করো এটা আমি করিনি। তুমি যেদিন এই ঘটনাটা তো রোজার মধ্যে, সেই নেত্রীকে বলতে শোনা গেল যে এই ঘটনাটা তো রোজার মধ্যেকার ঘটনা, আমি যদি এই অডিও ফাঁস করতাম তাহলে তো রোজার মধ্যেই করতাম, এত দেরি হতো না। কে করলো, কিভাবে করলো আমি জানি না, এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। সরোয়ার তুষার তখন যেটা করলেন সেটা হচ্ছে যে নিজেকে বাঁচাতে তিনি দায় চাপানোর চেষ্টা করলেন গোয়েন্দা সংস্থা এবং উত্তরপাড়ার উপরে। তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি সম্ভবত রাজনৈতিকভাবে বড় বিপদের মধ্যেই পড়তে যাচ্ছে। তাদের নেতাকর্মীদের একের পর এক অপকর্ম ফাঁস হচ্ছে, কখনো দুর্নীতির বেড়াজলে জড়িয়ে পড়ছেন তারা, কখনো মব, কখনো গাড়ির শোডাউন, কখনো দামি গাড়ি ব্যবহার করা, কখনো বিভিন্ন রকমের তদবির বাণিজ্য করা, নানা রকমের অভিযোগ উঠছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। ঢাকাতে যেমন কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তেমনি ঢাকার বাইরেও বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন। সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার ঘটনাও ঘটছে। সর্বশেষ যেটা ঘটলো সেটা বোধহয় এনসিপির রাজনীতির কপালে শেষ পেরেকটা ঠোকার মতো ঘটনাই ঘটল। এনসিপির যুগ্ম সদস্য সচিব সরোয়ার তুষার, তার একটি অডিও ফাঁস হয়েছে এবং তার দলেরই অন্য এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অডিও ফাঁস হয়েছে। সেটা নিয়ে একেবারে বিশ্রী কর্মকাণ্ড যে শুরু হয়েছে সেগুলো আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন। এই মুহূর্তে এনসিপি কী করবে? এনসিপির টপ লিডারদের, এনসিপির কখনো কখনো মুখপাত্রের ভূমিকাও পালন করেন এই সরোয়ার তুষার। সর্বশেষ যে বিএনপির নেতার সঙ্গে লন্ডনে প্রফেসর ইউনূসের বৈঠক, সেই বৈঠকের প্রতিবাদ জানিয়ে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও মুখ্য স্পিকারের ভূমিকা তিনি পালন করেছেন, তিনিই কথা বলেছেন এনসিপির পক্ষে। এনসিপির স্পোকম্যানের ভূমিকায় বেশিরভাগ সময়ই তাকেই দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন বিষয়ে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো, বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোন যোগ্য একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে। সংস্কার করবে কি দিয়া? ওরা তো সংস্কারের সহ বুঝে না। আমার ভাগ্যটা তো 54 বছরে পরিবর্তন হয়নি। এখন একটা পরিবর্তনশীল সময়ে আইসা যদি আমরা আবার আগের রাস্তায় চলে যাই তাহলে আমাদের যে একটা যৌক্তিক সংস্কার এটা হবে কিভাবে? দুজন ছাত্র নেতা না থাকে বালা। তার কারণ হইলো কি জানেন, যে ওখানে ওই উপদেষ্টা পরিষদে যারা আছে এরা হইলো পুরানা নায়ক। এই পুরানা নায়কের মধ্যে এই দুইজন নায়ক এরা কোনো সাইড নায়ক হইতে পারতেছে না। আমি মনে করতেছি এই দুইজনকে তাড়াতাড়ি ওই জায়গাতে অপসারণ করে ওই পুরানদের হাতেই দেয়া দেখ, আর এই 24-এর যে বিপ্লব হয়েছে ওরা ভাগ করে লই লোক। আর আমরা যে রাস্তায় যে গুলি খাওয়া হাসপাতালে আহত নিহতের করে নিয়েছিলাম, এগুলো আপনাদের ভিডিওর বার্তা হয়ে থাকুক, দেশবাসী শুনুক। আর আমরা যে কর্ম নিয়ে লড়াই করতেছি এইভাবে এটাই করতে থাকি। কারণ ওই উপদেষ্টার ওখানে থাকে কি হবো বলেন তো দেখি। এই 29 জন 32 জন উপদেষ্টার মধ্যে 2 জন আছে নবীন। এখানে তো 32 জনের মধ্যে 31 জনই নবীন থাকার কথা ছিল। দেশবাসী তো এই নবীনদের হাতে হাত দিছিল, এই দেশটা তো নবীনদের হাতে দিছিল, এই নবীনদের হাতেই তো আমরা দিছিলাম। আমরা তো এই পুরাতনদের হাতে আবারও সেই বাকশালী নকশা করার জন্য দেয়নি, কিন্তু তারা তো সেই দিকেই দাবিত হইতেছে। আপনি ওই যে 70 অনুচ্ছেদ নিয়ে হইতেছে, যে আপনারা জানেন যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার মানে ওই সংবিধান থেকে কয়েকটা লাইন পরিবর্তন করা, এই সমাজের আমূল পরিবর্তন করা ওরা জানেই না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো, বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোনো যোগ্য একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে। এই সংস্কার এভাবে হয়ে যাবে না। এটা কোনো সাধারণ সংস্কার নয়। একটা শ্রেণীকে বাদ দেওয়া হয়েছে। 54 বছর একটা জাতির অধিকার ওরা ভাগ করে নিছে। এই রিক্সা চালকদের নামে যা কিছু হয়েছে সব ওরা খাইছে। এখন তারা সংস্কার করবে কি দিয়া? ওরা তো সংস্কারের সহ বুঝে না। যে ধরনের সংস্কার আপনারা জানেন যে ঐক্যমত কমিশনের একটা আলোচনা করি, যে 70 অনুচ্ছেদের একটা ঐক্যমতের একটা প্রস্তাব ঐক্যমত কমিশন অলরেডি কমিশনের কাছে জমা দিচ্ছে। ওখান থেকে 10টায় একমতে পৌঁছাইছে আর 60টায় দ্বিমত। আপনার সুস্থ নির্বাচন, সুস্থ রাজনীতি, সুস্থ পরিচালনা আর স্বাধীন সুন্দর একটি দেশ, এই 60টি বিষয়ে অমীমাংসিত আর 10টি বিষয় মীমাংসিত হইলে চলবে? আপনারা বলেন, আপনাদের প্রশ্ন করলাম। আমি বলবো কি, যে জামাত যে বয়কট করছে এই বয়কটের সাথে আমার একমত।
আমি একমত এই জন্য হয়েছি, কি কারণে জানেন? যে জামাত অলরেডি দেখতেই পারতেছে যে এই দেশের যে শ্রেণী মানুষের সংস্কার করা দরকার তাদেরকে বাদ দিয়ে নির্বাচনী সংস্কার করা হচ্ছে। তো এদেশে তো আমরা নির্বাচনী সংস্কার হোক এটা আমরা চাই, কিন্তু আমি কি আমার ভাগ্যের পরিবর্তন চাইবো না? আমার ভাগ্যটা তো 54 বছরের পরিবর্তন হয়নি। এখন একটা পরিবর্তনশীল সময়ে আইসা যদি আমরা আবার আগের রাস্তায় চলে যাই তাহলে আমাদের যে একটা যৌতিক সংস্কার এটা হবে কিভাবে? আর এই জামাতি ইসলাম যে বয়কট করছে, জামাতি ইসলাম তো এটা বুঝতেই পারছে যে এখানে 70টা ঐক্যমত কমিশনের প্রস্তাব, তার মধ্যে 10টাতে একমত, 60টাতে দ্বিমত। এখানে গেলেই কি আর না গেলেই কি? আপনি বলেন, এনে দফায় দফায় আমি বললাম কিয়ামত পর্যন্ত বৈঠক হবে, কিন্তু কোনো সুস্থ নির্বাচনের আশা করা যাবে না। এখন ধরেন দেশটা যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে, যাদের হাত ধরে দেশটা স্বাধীন হয়েছে তারা যদি তাদের উদ্যোগ এবং তাদের পরিকল্পনা দেশ এবং দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হয়, তাহলে সুস্থ নির্বাচন করার সময় এখনও রয়েছে। আর আমরা যে ধরনের নির্বাচন চাই, আমরা চাই একটা ফেয়ার নির্বাচন। ফেয়ার নির্বাচন যার যার বাসার থেকেও ভোট দিতে পারবে, কোনো সমস্যা নাই। গ্রামে গ্রামে ব্যালট বক্স দিয়ে দিলে নিউন না কোনো লোক থাকবে না। এই ধরনের একটি কমিশনও তৈরি করার ব্যাপার সেবার রয়েছে। তা আমরা সব বিষয়ে প্রশ্ন করলে হবে না। তো আমরা রিক্সা চালক, ছোট্ট করে একটা কথা বলে আমি শেষ করে দিব। সেটা হলো কি, আপনার টিএসসির সামনে পহেলা বৈশাখের দিন একটি ছবি স্থান পেয়েছিল। ওই ছবির উপরে লেখা ছিল যে আমরা যা পাইলাম। ওই যা পাইলামের জায়গায় লেখা হইল যে আমরা পাইলাম ইউসুফ সরকার। অর্থাৎ আমরা যে ইউনুস সরকারকে পেয়েছি, এই ইউনুস সরকারকে মিশরের একজন আল্লাহ প্রদত্ত নবীর তুলনা করা হয়েছে। বলা হয়েছে যে আমরা ইউসুফ সরকার পেয়েছি। তা আমরা এটাই মেনে নিয়েছি যে উনি ইউসুফ সরকারই হবে। এই ইউসুফ সরকারের মিশরে আবির্ভাব হয়েছিল দুটি খোয়াবের ব্যাখ্যা নিয়ে। এর একটি খোয়াবের ব্যাখ্যায় ছিল দুর্ভিক্ষ, আরেকটিতে ছিল উত্তোলন। তা আমাদের সরকার যদি ইউসুফ সরকার হয় তাহলে 50 বছরের একটা দুর্ভিক্ষর আলামত আছে। এই 36 দিনের যে আন্দোলন, 3 × 36, 12 12 12, এই 3 × 36, এই 3 ভাগে রূপান্তরিত করতে না পারলে একটা দুর্ভিক্ষ আসবে, কল্পনাকেও হার মানাবে, এবং 50 বছরের ভিতরে কোনো উত্তোলনের রাস্তা পাবে না। এখানে আপনি যে ধরনের নির্বাচনী দেন না কেন,